বায়োমিমিক্রি মানে প্রকৃতির গঠন কৌশল আর প্রক্রিয়াগুলো অনুকরণ করে প্রযুক্তি বানানো। যেমন মানুষের যে প্রাচীন কাল থেকেই আকাশে পাখিদের উঠতে দেখে ওড়ার ইচ্ছা মনে জেগেছে, তার প্রমাণ প্রায় সব পুরাণেই পাওয়া যাবে। যেমন গ্রিক মিথ এর ইকারাসের গল্প, যদিও সেই মোমের পাখা ইকারাসকে ভূপাতিত করেছে, তবে সেই ইচ্ছে পূরণ হয় 1783 সালের 21 নভেম্বর ফ্রান্সে, যা ফ্রাঁসোয়া দ্য রোজিয়ার ও ফ্রাঁসোয়া দারাল গরম বায়ুর বেলুনে প্রথম আকাশে ওড়েন। এই দুই ভাইয়ের তৈরি বেলুনেই ছিল ইতিহাসের প্রথম মানববাহী উড়ান। এই ঘটনা থেকে শুরু হয় মানুষের আকাশ জয়ের ইতিহাস। এরপর বহু বছর পর 1903 সালে রাইট ব্রাদার্স প্রথম ইঞ্জিন চালিত উড়োজাহাজ সফলভাবে উড়াতে সক্ষম হন। পোকামাকড়, পশু পাখি, ফুলকে পর্যবেক্ষণ করে আধুনিক সময় তৈরি হচ্ছে নানান ফর্মুলা, যন্ত্রপাতি, প্রযুক্তি। উদাহরণ দিই, দ্রুতগতি ট্রেন বানানোয় জাপানিরা অগ্রগণ্য। জাপানের প্রথম বুলেট ট্রেন চালু হয় 1 অক্টোবর 1964 সালে। এটির নাম ছিল শিনকানসেন এবং এটি টোকিও থেকে ওসাকা পর্যন্ত চলত। তখন এর গতি ছিল প্রায় 210 কিলোমিটার প্রতি ঘন্টা, যা তখনকার দিনে ছিল এক কথায় বিস্ময় বিপ্লব। কিন্তু সমস্যা ছিল, ট্রেন টানেল থেকে বের হওয়ার সময় বিকট শব্দ করত। এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন একজন পাখি প্রেমিক প্রকৌশলী, ইজি নাকাৎসু। তিনি জটিলতা সমাধানে নজর দিলেন মাছরাঙার দিকে। লক্ষ্য করলেন মাছরাঙা পাখি পানিতে ঝাঁপ দেয় শব্দ ছাড়া, কারণ তার ঠোঁট একদম অ্যারোডাইনামিক, একটা প্রাকৃতিক ডিজাইন মাস্টারপিস। তিনি ট্রেনের নাককে মাছরাঙার ঠোঁটের মতো ডিজাইন করলেন। ফলাফল, ট্রেনটা 10% বেশি গতি পেল, 15% কম বিদ্যুৎ খরচ হলো, আর ভয়ঙ্কর শব্দ বন্ধ হলো। এই ট্রেনের আরেকটি অবাঞ্ছিত আওয়াজের উৎস ছিল আরেকটা যন্ত্র, যেটা বিদ্যুতের তারে সংযুক্ত থাকে। এই সমস্যার সমাধানে এবার প্রকৌশলীরা নজর দিলেন পেঁচার দিকে। পেঁচা রাতের বেলায় উড়ে বেড়ায়, এমন নিঃশব্দে শিকার বুঝতেই পারে না, কারণ তাদের পালকে থাকে বিশেষ ছিদ্র ও ঢেউ। এই আইডিয়া নিয়ে ট্রেনের সেই যন্ত্রাংশও পেঁচার পালকের মতো ডিজাইন করা হলো। এখানেও না থেমে তারা নজর দিলেন এবার পেঙ্গুইনের পেটের দিকে। পেঙ্গুইনের শরীর বিশেষভাবে গঠিত হয় যাতে তারা পানির ভেতর দিয়ে খুব কম প্রতিরোধে দ্রুত সাঁতার কাটতে পারে। এই লো ড্র্যাগ ডিজাইন বুলেট ট্রেনের গাইড ডিজাইনে বসিয়ে জাপানিদের বুলেট ট্রেন হয়ে উঠল একদম চুপচাপ এক্সপ্রেস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আসি পদ্ম পাতার কথায়। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, পদ্ম পাতায় কখনো পানি থাকে না। পানি পড়লেই টুপ করে গড়িয়ে যায়, তার সঙ্গে করে নিয়ে যায় ধুলোবালিও। বিজ্ঞানীরা ভাবলো, আরে এটা তো দারুণ। তারা লক্ষ্য করলেন পদ্ম পাতার গঠন অতি সূক্ষ্ম খাঁজযুক্ত ও অমসৃণ, যা পানিকে বলের মতো গড়িয়ে দেয়। তা দেখে তৈরি হলো সেলফ ক্লিনিং রং, ওয়াটার রেপেলেন্ট কাপড় আর অ্যান্টি ব্যাকটেরিয়াল সারফেস। পানি পড়লে ময়লা গড়িয়ে যায়, পরিষ্কার রাখতে কষ্টই হয় না। এটাই লোটাস এফেক্ট। আপনি কি জানেন পদ্মপাতা নকল করে তৈরি সেলফ ক্লিনিং রং এখন নাসাতেও ব্যবহার করা হচ্ছে? এবার ঘরের চারদিকে দেয়ালের দিকে তাকান, একটা দুইটা টিকটিকি নিশ্চয়ই চোখে পড়বে। কখনো কি ভেবে দেখেছেন এরা কিভাবে দেয়ালে আটকে থাকে? বিজ্ঞানীরা দেখলেন টিকটিকির পায়ে আছে লক্ষ লক্ষ ছোট ছোট লোম, যাদের নাম সেটি। প্রতিটা সেটির মাথায় আবার ছোট ছোট স্প্যাচুলা, যেগুলো দেয়ালের পরমাণুতে লেগে থাকে ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে। এটা এমন এক ক্ষুদ্র শক্তি যা পরমাণুর মধ্যে আকর্ষণ তৈরি করে। এটি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বানালেন আঠা ছাড়া টেপ। এই টেপ বারবার ব্যবহার করা যায়, আবার আঠার বিষাক্ত প্রভাবও নেই। এবার মাটির দিকে তাকান, হয়তো পিঁপড়া চোখে পড়বে। পিঁপড়া তো ছোট প্রাণী, কিন্তু মাথা বড়। তারা কোনো বস ছাড়াই নিজেদের চলাফেরা এত গুছিয়ে করে যেন ওরা সবাই ট্রাফিক পুলিশ। এক গবেষণা দেখা গেছে পিঁপড়ারা মাঝারি ভিড়ে গতি বাড়ায়, বেশি ভিড়ে ধীরে চলে, এভাবেই দুর্ঘটনা বা জ্যাম এড়ায়। এই কৌশল নিয়েই এখন ট্রাফিক ম্যানেজমেন্ট বা সেলফ ড্রাইভিং সফটওয়্যার বানানো হচ্ছে। শেষে বলি এক ভয়ঙ্কর সুন্দর প্রাণীর কথা, হাঙর। এদের গায়ের চামড়ায় থাকে ডার্মাল ডেন্টিকল নামের ছোট ছোট আঁশ, যা ব্যাকটেরিয়া আটকে থাকতে দেয় না। এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে হাসপাতালের অ্যান্টিব্যাকটেরিয়াল দেয়াল, সুইমস্যুট, এমনকি তেলবাহী ট্যাঙ্কারের পৃষ্ঠ, যাতে কম ময়লা জমে। এই সুইমস্যুট পরে আমেরিকান সাঁতারুরা অলিম্পিকে রেকর্ড ভাঙা সাফল্য পান, যা নিয়ে অনেকেই অন্যায্য সুবিধা বলেও সমালোচনা করেন। এরপর 2010 সালে আন্তর্জাতিক সাঁতার সংস্থা ফিনা এই ধরনের সুইমস্যুট নিষিদ্ধ করেন। প্রকৃতির এইসব অনুপ্রেরণীয় দিক নিয়ে সারা জীবন কাজ করে যাচ্ছেন জ্যানিন বেনিয়াস। তিনি বায়োমিমিক্রি নিয়ে বই লিখেছেন, যার নাম বায়োমিমিক্রি ইনোভেশন ইন্সপায়ার্ড বাই নেচার। তিনি বলেন, প্রকৃতিকে শুধু সম্পদ নয়, মডেল, মেজার, মেন্টর হিসেবে দেখতে হবে। অর্থাৎ প্রকৃতি আমাদের আদর্শ, মানদণ্ড ও পথপ্রদর্শক। প্রকৃতি কোটি কোটি বছর ধরে যা টিকিয়ে রেখেছে সেগুলোর মধ্যেই টেকসই সমাধান
অনিবার্যভাবে লুকিয়ে আছে। এই ভাবনা থেকে এসেছে প্রকৃতিকে অনুকরণ নয়, শ্রদ্ধা ভরে অনুসরণ করতে হবে। আপনি যদি প্রকৃতির কোনো বিস্ময়কর ডিজাইন দেখে থাকেন যেটা প্রযুক্তিতে কাজে লাগানো যায়, কমেন্টে লিখুন।